বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, বেড়েছে সয়াবিন, সবজি আর পেঁয়াজের দামও, কমেছে মুরগির, স্থিতিশীল চালের বাজার। আরাকান আর্মির বিষয়ে উভয় সংকটে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাড়তি শুল্ক প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে দুই মার্কিন উপসহকারী মন্ত্রীর সাথে। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে চলছে সাঁড়াশি অভিযান, উৎকণ্ঠায় পরিবার। প্রযুক্তির হাত ধরে পাল্টে যাচ্ছে তৈরি পোশাক খাত, অদৃশ্য সংকট হিসেবে চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক, মানবিক ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, লিটারে 14 টাকা বেড়ে 189 টাকায় কিনতে হচ্ছে নিত্যপণ্যটি। দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে সব ধরনের মুরগির এবং মাছের দর, স্থিতিশীল চালের বাজার। দু একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা ও পাম তেলের দাম 12 টাকা বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। এই দাম মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ও। সে হিসাবে প্রতি 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, আগে যা ছিল 852 টাকা। নতুন দাম বাজারে কার্যকর হওয়ায় বেড়েছে তেলের সরবরাহ, তবে দাম বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা। মাল স্টক করে রাখে এই যে মনোগঞ্জে 850 টাকা 4 দিন আগেও কিনছি, 3 দিন আগেও কিনছি, এখন আবার 920 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল ছাড়া তো চলতেই পারবো না, কিন্তু তেল বেশি একটু হয়ে গেছে। সরকার যে পার লিটারে 14 টাকা বাড়াই দেওয়ার পরে বাজারে মাল আসতে শুরু করছে, তো এখন আমরা গায়ে রেটে বিক্রি করি, কারণ কাস্টমার তো আসলে বিভিন্ন কথা আমাদেরকে বলে। পেঁয়াজের দামও বেড়েছে, কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। সবজির দামও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ঝড় বৃষ্টির কারণ দেখিয়ে সরবরাহ কমার অজুহাত তাদের। পেঁয়াজ ভাই এখন বর্তমানে 60 টাকা কেজি, আর আগে যে আমরা পেঁয়াজটা বেচছি এটা বেচছিলাম মুড়ি কাটা পেঁয়াজ, ওই পেঁয়াজটা কৃষক রাখতে পারবো না দেখে কি কম দামে ছাড়ছে, আর অনকা বর্তমানে যে পেঁয়াজটা এটা হচ্ছে আলি পেঁয়াজ। এরকম থাকলেও তো নিয়ন্ত্রণ আছে না, তো সামনে মনে হচ্ছে আরো বাড়বো, আল্লাহ জানে কি অবস্থা। বৈশাখে ঝড় ছিল, এলাকা তরকারি বাজারে কেউ আহে নাই, তরকারি মাছ ফালাই দিস। এখন আবার যে আজকে একটু রোদ উঠছে না, বাজার রোদ উঠছে, বাজারে লোক আছে, তরকারিটা একটু কম, দুদিন মাল আসেনি। ভেন্ডি ধরেন আগে ছিল 80 টাকা 90 টাকা কেনা লাগতো, এখন ধরেন 50 টাকা বা 40 টাকা। কমেছে মাছের দর, বিক্রেতারা বলছেন কেজিতে 150 থেকে 200 টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তবে তা নিয়ে ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের কষ্টই হয়ে যায় মাছটা চলাটা এরকম আর কি। রুই মাছ আগে ছিল 500-600 টাকা কেজি, আজকে বিক্রি করতে 400 টাকা কেজি। এমনি ইলিশের দাম তেমন কমে নাই, কিন্তু ছোট মাছ একটু কমছে। কেজিতে 30 টাকা কমে সোনালী মুরগি 260 টাকা এবং ব্রয়লার কেজিতে 20 টাকা কমে 170 টাকায় বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আরোপিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের বাংলাদেশের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, বাংলাদেশের উপর আরোপিত শুল্কের বিষয়ে সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরাসরি আলোচনাও করতে পারছে না বা তাদের এড়িয়েও যেতে পারছে না, অর্থাৎ কিছুটা উভয় সংকটে পড়েছে। পররাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিস দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে বলেন, বিদেশগামীদের 80% সমস্যা ঢাকা থেকে সৃষ্টি আর 20% গন্তব্য দেশে গিয়ে। দূতাবাসে লোকবল কম থাকলেও প্রবাসীদের 100% সমস্যা সমাধান করতে হয়। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। একই কথা তাদেরকেও বলেছি যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপরে শান্তি আসবে না, এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে
5 আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারেনি গণঅভ্যুত্থান মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ডিসেম্বরের পর দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে এর দায়ভার বড় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে, কারণ তারাই নির্বাচন বিষয়ে সময়সীমা বেঁধে দিচ্ছে। মোবাশির আহমদের রিপোর্ট। বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় সংস্কৃতি তৈরির নতুন বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে ইমার্জিনেক্স ফাউন্ডেশন। নির্বাচন, সংস্কার ও বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে তা উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, সংস্কৃতির বিকাশ হলেই একটি সুন্দর, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব। অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন না হওয়ার কথাও বলেন তারা। ডক্টর ইউনূস বিদেশ থেকে বিনিয়োগ আনছেন, আমি তাকে একটা পোস্টে সাবধান করেছি, বিনিয়োগ আনা মানেই কিন্তু ভালো না। এই কোম্পানিগুলো কিন্তু আমার মাটি নষ্ট করেছে, আমার পানি নষ্ট করছে, এবং তার কোনো ব্যবস্থা, এই পরিবেশগত কোনো ব্যবস্থা, সাংস্কৃতিক দিক থেকে আমার সংস্কৃতি রক্ষা করবার কোনো ব্যবস্থা তিনি কিন্তু করেন না। নতুন প্রজন্ম তো একটা স্বপ্ন তৈরি করবে। এখন এই বিষয়গুলোকে আমি কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে বিশ্ব প্রেক্ষাপটে উপস্থাপন করতে পারবো, তার উপরে নির্ভর করবে আমাদের জাতীয় সংস্কৃতি অভ্যন্তরীণভাবে কত শক্তিশালী হবে এবং একই সাথে বিশ্বের মানুষ এটাকে কত ইতিবাচকভাবে দেখবে। বিরাজমান রাজনীতিতে বিএনপির অন্তর্কোন্দল ও নির্বাচন বিষয়ে সময় বেঁধে দেওয়ার সমালোচনা করেন বক্তারা। এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে। সংস্কৃতির বিকাশে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয় আলোচনা সভায়। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। অপহরণের পর 3 দিনেও তারা উদ্ধার না হওয়ায় উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েছে পরিবারগুলোতে। পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চলছে। সেই সঙ্গে বিভিন্ন সড়কে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গত মঙ্গলবার বৈশাখী উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গি ম্র এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করা হয়। 6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল রাত 11টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দর্শক, এই মুহূর্তে 7 রাস্তা মোড়ে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, গণমিছিল কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে? মামুন, আপনি যেমনটি বলছিলেন, 6 দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গত বুধবার থেকেই তারা আন্দোলন করে যাচ্ছে। গত বুধবার তারা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই তেজগাঁওয়ের যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো অবরোধ করে কিন্তু তারা দিনব্যাপী আন্দোলন করেছে। এরপরে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়, সচিবালয় নিয়ে তাদের সাথে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করা হবে এবং সেই বৈঠকে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। কিন্তু গতকালকে তারা কিন্তু সচিবালয়ে গিয়ে সেখানে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক হয়নি, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তারা পায়নি তাদের যে 6 দফা দাবি। এর ফলে কিন্তু তারা গতকালকে ঢাকাতে কোনো ধরনের আন্দোলন না করলেও দেশব্যাপী কিন্তু দেশের বিভিন্ন জেলাগুলোতে তারা রেল লাইন অবরোধ করে তারা আন্দোলন করেছে। কিন্তু আজকে তারা কাপনের কাপড় পরে এই আন্দোলনে নামার কথা রয়েছে জুমার নামাজের পরে। কিন্তু আমরা ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থীদেরকে জড়ো হতে দেখেছি, যদি এখন পর্যন্ত তারা তাদের কর্মসূচি নিয়ে এখনও সড়কে বের হয়নি। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছে এবং তারা যেটি জানিয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে সেক্ষেত্রে তারা কিন্তু সতর্ক রয়েছে। এখানে 6 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে হাইকোর্টের রায় অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিল করতে হবে। সে সঙ্গে পদবি পরিবর্তন ও মামলা সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এইটি সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের ভর্তির সুযোগ বাতিল করে উন্নত মানের 4 বছর মেয়াদী কারিকুলাম চালু করতে হবে এবং পর্যায়ক্রমে তা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে করতে হবে। এই দুটি দাবি সহ প্রায় 6টি দাবি রয়েছে তারা। এখানে আমি
কিছুক্ষণ আগে দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছে, আসলে তারা বলছে যে এই যে ক্রাফট ইঞ্জিনিয়ারিং যে পদগুলো রয়েছে এখানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে অর্থাৎ এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট পাশ করে এখানে চাকরি রয়েছে। তাদের মূলত কাজ হচ্ছে যে টেকনিক্যাল যে বিষয়গুলো যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো দেখভাল করা। কিন্তু হাইকোর্টের যে রায়টি দেওয়া হয়েছে এর ফলে কিন্তু তারা শিক্ষকতা বা শিক্ষার্থীদেরকে পাঠদানের সুযোগ পাচ্ছে। তো শিক্ষার্থীরা বলছে আসলে তাদের যে যোগ্যতা নিয়ে কোয়ালিফিকেশন নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তারা কিভাবে পাঠদান করবে, এটাই হচ্ছে মূলত দাবির অন্যতম একটা বিষয়। তো এইসব বিষয়ে তারা আশা করছিল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা উপদেষ্টা তাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু সেটি মেনে না নেওয়ার কারণে তাদের এই কর্মসূচি কিছুক্ষণ পরে তারা কর্মসূচি নিয়ে বের হবে, কি দাবি জানাবে সেই বিষয়টি আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। মামুন, এই ছিল আমার কাছে। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রযুক্তির হাত ধরে দ্রুত রূপান্তর ঘটছে দেশের তৈরি পোশাক খাতে, বাড়ছে পরিবেশ বান্ধব কারখানা, যুক্ত হচ্ছে উচ্চ প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। তবে এই অগ্রগতির আড়ালে দেখা দিয়েছে অদৃশ্য সংকট। দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক। হাইটেকের যুগে পোশাক খাতে মানবিক ন্যায্যতা কতটা নিশ্চিত হচ্ছে তা নিয়ে এখনই কর্মকৌশল ঠিক করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ জানাচ্ছেন বিস্তারিত। পরিবেশ বান্ধব শিল্প আর প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার দিকে দ্রুত এগোচ্ছে বাংলাদেশের পোশাক খাত। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে যেমন বাড়ছে টেকসই কারখানার সংখ্যা, তেমনি বাড়ছে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারও। তবে হাইটেক এই বিপ্লবের ভেতরেই লুকিয়ে আছে মানবিক এক আশঙ্কা। ঝুঁকিতে পড়েছেন কম দক্ষ পোশাক শ্রমিকরা। শিখতে চাই তাহলে ওরা শিখাবে, ওদের বললে যেভাবেই হোক চেষ্টা করবে শেখানোর জন্য। কোনো ওয়ার্কারে ফ্যাক্টরি থেকে কখনই বাইর করে দিতে চায় না, তাদের সুযোগ দেওয়া হয়। আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে রিকোয়ার্ড সাপোর্টও আমরা দেই, আমরা তাকে সময় দেই, তাকে পড়াশোনার জন্য সুযোগ দেই। গত এক দশকে দেশে গড়ে উঠেছে প্রায় ২৫০ সবুজ কারখানা। বৈশ্বিক চাহিদা মেটাতে সব কারখানায় যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার। একই সঙ্গে সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় কর্মপরিবেশও এখন অনেকটাই সহনীয়। এরকম তো সবুজ অরণ্য পাওয়া যায় না। আমরা অফিসের ভিতরে ঢুকলে আমাদের দেখা যায় সবকিছু সবুজ, অনেক ভালো লাগে। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে আবার সোলার প্যানেলের যে আমরা বিদ্যুৎ আমাদের থাকেই। কাজের পরিবেশ উন্নতির পাশাপাশি শ্রমিকদের ঝুঁকি নিয়ে ভাবছেন শিল্প মালিকরাও। স্বাভাবিকভাবে আগে আপনার 5টা দিয়ে মেশিন দিয়ে যা হয়তো এখানে হয়তো 3টা মেশিন দিয়ে তা হবে। এই ক্ষেত্রে যারা এটার সাথে কোপ আপ করতে পারবে, যারা আপ স্কিল লিঙ্ক করতে পারবে, নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, তাদের একটা অংশ তো থাকছেই। কিছুটা অংশ হয়তো আপনার প্রয়োজনীয়তা কমবে, সেটা আসলে আপনাকে এখন থেকেই তো অ্যাড্রেস করতে হবে, আপনাকে এখন থেকেই তো সেটা নিয়ে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি যে কতটুকু এফেক্ট হতে পারে, কি হইতে পারে। প্রযুক্তির ভিড়ে শ্রমিকদের টিকিয়ে রাখতে বাস্তবসম্মত নীতি তৈরি ও মানবিক প্রস্তুতির সুপারিশ করেছেন শ্রম অধিকার বিশেষজ্ঞরা। এনার্জির যে রূপান্তরের প্রশ্ন এখন আসতেছে, যেটা এক ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতাও আছে, আবার আমাদের প্রয়োজনও আছে, আমাদের অস্তিত্বের জন্য এটা প্রয়োজন। এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়, তাদের অংশগ্রহণ করানো হয়, তাদের যে আপনার কোনো কারণে তাদেরকে কর্মহীন হয়ে পড়ে তাদের সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে, বিকল্প কর্মের ব্যবস্থা থাকে। গবেষকরাও মনে করছেন শ্রমিকদের সচেতন ও প্রশিক্ষিত করতে না পারলে এই রূপান্তরের সুফল শুধু মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জ্বালানি রূপান্তরে যাতে শ্রমিক ছাঁটাই না হয় সে বিষয়ে নীতিগত প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন তারা। ট্রানজিশন হলে কি কি চেঞ্জ দরকার, অথবা সেখানে লেবার কাট কোথায় ঘটবে, সেটা যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে না, ওই সমস্ত জায়গায় আমাদের আসলে ইনক্লুসিভ প্ল্যান দরকার, একটা রুটম্যাপ দরকার, একটা গাইডলাইন দরকার। তার মানে একটা হলো ডিসকাশন করা শ্রমিকদের সাথে, আর একটা হলো আমাদেরকে নিজেদেরই একটু ওয়ার্ক করা যে আসলে কোথায় কোথায় ট্রানজিশন দরকার এবং সেটার ফলে কোথায় কোথায় জব কাট হবে। শ্রমিকদের সুরক্ষায় জাতীয় গাইডলাইন ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে নজর দেওয়ার পাশাপাশি পুনর্বাসন তহবিল গঠনের পরামর্শ তাদের। ঝুঁকি নিরসনে মালিক শ্রমিক সংলাপের তাগিদও দেন বিশেষজ্ঞরা। লিড সার্টিফাইড সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে প্রতি মুহূর্তেই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কিন্তু সে তুলনায় বাড়ছে না দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা। এ অবস্থায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির স্বার্থেই জ্বালানি রূপান্তরের ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার।
সংবাদ শেষ করব গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, বেড়েছে সয়াবিন, সবজি আর পেঁয়াজের দামও কমেছে মুরগির, স্থিতিশীল চালের বাজার। আরাকান আর্মির বিষয়ে উভয় সংকটে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাড়তি শুল্ক প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে 2 মার্কিন উপসহকারী মন্ত্রীর সাথে। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে চলছে সাঁড়াশি অভিযান, উৎকণ্ঠায় পরিবার। প্রযুক্তির হাত ধরে পাল্টে যাচ্ছে তৈরি পোশাক খাত, অদৃশ্য সংকট হিসেবে চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক, মানবিক ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এত অনুষ্ঠান থাকায় অসংখ্য ধন্যবাদ।